2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন ডক্টর মোহাম্মদ তাহের। এদিকে একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে বললেন ফারুক। জানাবো ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এবিসি রিপোর্ট, হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। এবং সর্বশেষ জানাবো জলসায় অতিথি নিয়ে বিএনপি জামায়াতের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত 13। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2025 সালের মধ্যে নির্বাচন দিতে হবে বললেন ডক্টর মোহাম্মদ তাহের। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, আগামী নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হতে হবে এবং সেটি 2025 সালের মধ্যেই হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন, সম্ভব যদি তারা আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব। তারপর আগামী বছরের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা জামায়াতে ইসলামীর দাবি। ডক্টর তাহের বলেন, আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে কিনা, আমার পরিবারের নারীরা চাকরি করতে পারবে কিনা। আপনারা জানেন আমার স্ত্রী একজন প্রফেসর, আমার বড় মেয়ে ডাক্তার, দ্বিতীয় মেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং ছোট মেয়ে একজন আর্কিটেক্ট। তাহলে আমরা ক্ষমতায় এলে যদি চাকরি করা না যায় তাহলে আমার পরিবার তো চাকরি করতে পারছে না। আসলে এটা আমাদের বিরুদ্ধে অপপ্রচার। তিনি আরো বলেন, আমাদের বিরুদ্ধে আরো একটি অপপ্রচার আছে যে এই দেশে যদি জামাত ইসলামী ক্ষমতায় আসে তাহলে মাইনরিটির উপর জুলুম হবে। এটা একটি ডাহা মিথ্যা প্রচারণা। 14 গ্রামের হিন্দুরা এ সাক্ষ্য দেবেন। আমি যখন এমপি ছিলাম তাদের উপর কোনো জুলুম হয়েছে কিনা। এই 14 গ্রাম বাজারে একটি মন্দির ছিল, আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দির রক্ষা করে চতুর্দিকে দেয়াল করে তাদের প্রোটেক্ট করেছি। এখানকার হিন্দুদের যিনি সভাপতি, ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই ঘটনা বলেছেন এবং সাক্ষ্য দিয়েছেন। আমরা কারো উপরই কোনো কিছু চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুসারে অধিকার নিয়ে বাস করতে পারবেন। জামায়াত ইসলাম একটি কল্যাণের রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র মানেই হচ্ছে ন্যায় বিচার পাবেন, অধিকার পাবেন, ইজ্জত পাবেন। প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে ন্যায্য অধিকার ভোগ করতে পারবেন নির্ভয়ে নির্দ্বিধায়। রাষ্ট্রের দায়িত্বই থাকবে মানুষের কাছে তার অধিকার ফিরিয়ে দেওয়া। একদিনের জন্য হলেও শেখ হাসিনাকে আয়নাঘরে যেতে হবে বললেন ফারুক। স্বৈরাচার শেখ হাসিনাকে একদিনের জন্য হলেও আয়নাঘরে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি বলেছেন, ভারতে বসে শেখ হাসিনা আরামে কফি খাচ্ছেন, পার্কে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে বাংলাদেশে আসতেই হবে, বিচারের মুখোমুখি দাঁড়াতেই হবে। আপনি যদি খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে পারেন তাহলে আপনাকেও কাশিমপুর কারাগারে যেতে হবে। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবদিন ফারুক বলেন, আপনারা দয়া করে সোজা হয়ে যান। বিজয় দিবস নিয়ে মমতা কি বলল, মোদী কি বলল, তাতে আমাদের কিছু আসে যায় না। বিএনপির 3টি সংগঠন আগরতলার উদ্দেশ্যে লং মার্চ করেছে। আগরতলার পাশে ব্রাহ্মণবাড়িয়া আছে। ভারতের জন্য ব্রাহ্মণবাড়িয়া যথেষ্ট। বাংলাদেশের মানুষ অনেক সচেতন, গরিব হতে পারে কিন্তু মনটা বড়। তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তিকে নষ্ট করার জন্য আবার ষড়যন্ত্র চলছে। শহীদ জিয়ার জনপ্রিয়তাকে নষ্ট করার ষড়যন্ত্র চলছে। দেশে আওয়ামী লীগের লোকজনকে ঝামেলা সৃষ্টি করে বিএনপির ওপর দায় চাপানোর চেষ্টা করছে। বাংলাদেশের অন্য ধর্মের মানুষ ভালো আছে। 16 ডিসেম্বর অনুষ্ঠানে ওসমানী কেন এলেন না এমন প্রশ্ন রেখে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, তাকে কি আসলে আসতে দেওয়া হয়নি? হেলিকপ্টার আসলে কি খারাপ ছিল, নাকি পাকিস্তান আত্মসমর্পণ করার পর আধুনিক সব অস্ত্র ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল? আপনারা সহযোগিতা করেছেন তাই আমরা কৃতজ্ঞ, কিন্তু পাকিস্তানের 500 টাকার নোটগুলো আপনারা নিয়ে গেছেন। তখন ইন্ডিয়ার 1 টাকা, পাকিস্তানের 1 টাকা কত ছিল? অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ওদের কথা চিন্তা করার দরকার নেই, বাংলাদেশের মানুষের কথা চিন্তা করুন। সামনে রোজা আসছে, আওয়ামী লীগের কোনো লোকজন যাতে সিন্ডিকেট না করতে পারে সে বিষয়ে দৃষ্টি রাখুন। ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে এবিসি রিপোর্ট, হাসিনা পালিয়ে দিল্লিতে, বাংলাদেশ ভারত সম্পর্ক তলানিতে। কয়েক দশক ধরে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশ এবং হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতের মধ্যে ছিল ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু চলতি বছরের মাঝামাঝি থেকে সেই সম্পর্ক টানাপোড়েন শুরু হয়। বাংলাদেশ ভারত সম্পর্কের সাম্প্রতিক অবস্থা তুলে ধরে এবিসি নিউজের করা এক প্রতিবেদনে এই কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, সরকারি চাকরিতে কোটার বিরুদ্ধে শান্তিপূর্ণ ছাত্র বিক্ষোভের ফলে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে দেশব্যাপী আন্দোলনে পরিণত হয়। ছাত্র জনতার এই গণ আন্দোলনকে বিশ্বের প্রথম জেন জি বিপ্লব হিসেবে বর্ণনা করা হয়েছে। বিশ্বজুড়ে সাড়া ফেলে দেওয়া এই আন্দোলনের ফলস্বরূপ শেখ হাসিনা হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান এবং এরপর থেকে তিনি দিল্লিতে নির্বাসিত হয়েছেন। এর পরের মাসগুলোতে নানা ঘটনাবলীর প্রেক্ষাপটে বাংলাদেশে এক হিন্দু নেতাকে গ্রেপ্তার এবং ভারতে বাংলাদেশে একটি কনসুলেটের উগ্র হিন্দুত্ববাদী জনতার হামলার ঘটনা দুই দেশের মধ্যে ক্ষোভের জন্ম দিয়েছে।
এখন দক্ষিণ এশীয় এই দুই জায়ান্ট দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নেমেছে এবং সম্পর্কের মধ্যে ধর্মীয় উত্তেজনা বিদ্যমান রয়েছে। সহিংসতা আমাদের শত্রু। আয়রন লেডি খ্যাত শেখ হাসিনার কঠোর ও স্বৈরাচারী শাসনের অধীনে ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার অন্যান্য দক্ষিণ এশিয়ার প্রতিবেশীদের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অংশীদার বলে মনে করেন। যদিও আফগানিস্তান, পাকিস্তান ও শ্রীলঙ্কা সকলে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক উত্থান পতনের অভিজ্ঞতা অর্জন করেছে, কিন্তু হাসিনার 15 বছরের শাসনামল গত আগস্টে আকস্মিকভাবে অবসান ঘটার পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। বাংলাদেশে 174 বিলিয়ন বা 17 কোটি 40 লাখ জনসংখ্যার মধ্যে হিন্দুদের সংখ্যা প্রায় 10% এবং তাদের অনেকেই ঐতিহাসিকভাবে হাসিনার আওয়ামী লীগকে সমর্থন করেছিল। হাসিনা ক্ষমতা থেকে বিতাড়িত হওয়ার পর বিক্ষুব্ধ অনেকে আওয়ামী লীগের বিভিন্ন প্রতীক এবং কিছু ক্ষেত্রে দলটির সঙ্গে সংশ্লিষ্ট হিন্দুদেরও টার্গেট করেছিল। সেই সময় ডক্টর ইউনূস সংখ্যালঘুদের বিরুদ্ধে অর্থহীন সহিংসতা নিন্দা করেছিলেন এবং হামলা বন্ধ না হলে পদত্যাগ করার হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, সহিংসতা আমাদের শত্রু, দয়া করে আর শত্রু তৈরি করবেন না, শান্ত হন এবং দেশ গড়তে প্রস্তুত হন। তবুও ডক্টর ইউনূসের সরকারের বিরুদ্ধে হিন্দুদের আক্রমণ থেকে রক্ষা করার জন্য যথেষ্ট কাজ না করার অভিযোগ করেছে ভারত। ভারতে নির্বাসিত থাকা হাসিনাও দাবি করেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার জন্য দায়ী এই সরকার। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং গত সেপ্টেম্বরে ভারতের সশস্ত্র বাহিনীকে রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, গাজার মধ্যে চলমান সংঘাত এবং বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতি উল্লেখ করে অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানিয়েছেন। কিন্তু গত নভেম্বরের শেষের দিকে বাংলাদেশ একজন হিন্দু সন্ন্যাসীকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং এটি ঢাকা ও দিল্লির মধ্যে বড় ধরনের কূটনৈতিক উত্তেজনা সৃষ্টি করে। স্বামী স্ত্রীর সম্পর্ক চলতি বছরের অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করা হয়, কিন্তু তার সমর্থকদের বিশ্বাস হিন্দুদের বিরুদ্ধে হামলার বিষয়ে সোচ্চার থাকায় তাকে লক্ষ্যবস্তু করা হয়েছে। যদিও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতীয় সংবাদ সংস্থাকে বলেছেন, হিন্দুদের বিরুদ্ধে সহিংসতার দাবিগুলো অতিরঞ্জিত করে সামনে আনা হয়েছে। ইতিমধ্যে ভারতে উগ্র কট্টরপন্থী হিন্দু গোষ্ঠী বাংলাদেশের বিরুদ্ধে এবং বাংলাদেশ ইসলামপন্থী গোষ্ঠীগুলোর পাশাপাশি অনেক দলই ভারতের বিরুদ্ধে বিক্ষোভ করেছে এবং উভয় দেশের সরকার, যারা দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে উষ্ণ সম্পর্ক উপভোগ করেছেন, ক্ষতি নিয়ন্ত্রণের চেষ্টায় রয়েছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, হাসিনা সরকারের পতনের অনেক আগে থেকেই বাংলাদেশে ভারতকে নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের রিসার্চ ফেলো অমিত রঞ্জন বলেন, বাংলাদেশি সমাজের সবসময় এই অনুভূতি থাকে যে বাংলাদেশের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করে ভারত। বাংলাদেশিদের এই অনুভূতি আছে যে হাসিনা স্বৈরাচারী শাসন টিকেছিল ভারতীয় এস্টাবলিশমেন্টের সমর্থনে। বাংলাদেশ পিস অবজারভেটরি গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক শুধুমাত্র হাসিনার আওয়ামী শাসনামলের সাথে উষ্ণ ছিল, সাধারণ মানুষের সাথে নয়। এখানে বাংলাদেশে আমরা বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক বলে উপহাস করতাম। হাসিনার পতনের পর ভারতীয় কট্টর হিন্দু জাতীয়তাবাদী ডক্টর ইউনূসের কুশপুত্তলিকা পুড়িয়েছে এবং বাংলাদেশের পতাকা অবমাননা করেছে। আর উগ্রবাদী কর্মকাণ্ডের এমন ছবি যা বাংলাদেশের ভারতের প্রতি ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে। এবং চলতি ডিসেম্বর মাসের শুরুতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাই কমিশনার সম্প্রতি হামলার ঘটনা ঘটে। হামলার সময় উগ্র হিন্দুত্ববাদীরা সেখানে ভাঙচুর চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলার পাশাপাশি অপমাননা করে। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার পর ঢাকা ও দিল্লির মধ্যে সম্পর্কের টানাপোড়েন দেখা দিয়েছে এবং এই হামলাকে ভিয়েনা কনভেনশনের লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় কর্তৃপক্ষ এই ঘটনায় 7 বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে এবং ঘটনাটিকে গভীরভাবে দুঃখজনক বলে উল্লেখ করেছে। এছাড়া ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্টে শেখ হাসিনা ক্ষমতা থেকে উৎখাত হয়ে ভারতে পালিয়ে যাওয়ার পর নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্কের আরও উত্তাপ কমাতে এবং একই সঙ্গে উভয় দেশের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে চলতি মাসে ঢাকা সফর করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের পরবর্তী নির্বাচন 2025 সালের সেই দিকে বা 2026 সালের প্রথম দিকে অনুষ্ঠিত হবে। হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে সহায়ক ভূমিকা রাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সম্ভবত বেশ ভালোভাবেই ওই নির্বাচনে জয় পাবে এবং সরকার গঠন করতে পারে। প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জেন্সের সিনিয়র বিশ্লেষক শিবানী গায়কওয়াদ বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপি তার চীনপন্থী অবস্থানকে শক্তিশালী করেছে। তিনি বলেন, চীনপন্থী এবং ইসলামপন্থী অবস্থান নিয়ে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা খুব সম্ভবত ভারত বাংলাদেশ সম্পর্কে চ্যালেঞ্জে ফেলতে পারে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চলতি বছরের অক্টোবরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অন্যান্য আরও
আরও বেশ কয়েকটি অভিযোগের মধ্যে মানবতা বিরোধী অপরাধের জন্য শেখ হাসিনার গ্রেপ্তারের পরোয়ানা জারি করেছে। বাংলাদেশ পিস অবজারভেটরির গবেষক খন্দকার তাহমিদ রেজওয়ান বলেন, হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার যে কোনো প্রচেষ্টা ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দল জাতীয় কংগ্রেস উভয়ের দ্বারাই প্রতিরোধের সম্মুখীন হবে। তিনি বলেন, ভারত চাইবে আওয়ামী লীগ বাংলাদেশ পুনর্বাসিত হোক, পুনর্গঠিত হয়ে এবং মূলধারার রাজনীতিতে ফিরে আসুক। তবুও বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ভারত সরকার তাকে বাংলাদেশ সরকারের হস্তান্তর করতে প্রস্তুত কিনা তার উপর। অস্ট্রেলিয়ার 7 বছর নির্বাসনের পর বাংলাদেশের শিক্ষাবিদ ও মানবাধিকার কর্মী মোবাশ্বের হাসান সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী হাসিনার পতনের পরিপ্রেক্ষিতে তার জন্মভূমি বাংলাদেশে ফিরে এসেছেন। ডক্টর হাসান এবিসি দ্য ওয়ার্ল্ডকে বলেছেন, ভারত যদি শেখ হাসিনার প্রত্যার্পণ করতে অস্বীকার করে তাহলে আমরা বাংলাদেশের অভ্যন্তরীণভাবে আরও ভারত বিরোধী মনোভাবের বৃদ্ধি দেখতে পাবো। তারা পূর্ববর্তী স্বৈরাচারী সরকারকে ফ্যাসিবাদী বলে আখ্যায়িত করে থাকে এবং সেই সরকার ভারত সরকারের কাছ থেকে পাওয়া সমর্থনকেই টিকে ছিল বলে মনে করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।